প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমি উপস্থিত হয়েছি পার্টনারশিপ অ্যাকাউন্টের দ্বিতীয় লেকচার নিয়ে। এখানে পার্টনারশিপ অ্যাকাউন্টে আমি প্রথম লেকচারে জাবেদা করার নিয়ম শৃঙ্খলাগুলো দিয়েছিলাম। অঙ্কটা শুরু করতে গেলে আরও কতিপয় গুরুত্বপূর্ণ টার্গেটের দরকার হয়। সেই গুরুত্বপূর্ণ টার্গেটগুলোর উপরে ভিত্তি করেই কিন্তু মূলত আমাদের অঙ্কের কার্যক্রম চালিয়ে যেতে হয়। তো আজকের যে বিষয়টি সেটি আপনি খেয়াল করবেন। যদি প্রশ্নে ক্যাপিটাল অ্যাডজাস্টেড কথাটি বলা থাকে, বা নিউ প্রফিট রেশিও কথাটি থাকে, বা নিউ প্রফিট শেয়ারিং রেশিও কথাটি বলা থাকে, বা দেয়ার ক্যাপিটাল অন নিউ রেশিও কথাটি বলা থাকে, তখন নিম্নের চারটা গুরুত্বপূর্ণ ওয়ার্কিং করে নিতে হয়। 1 নাম্বার ক্যালকুলেশন টোটাল ক্যাপিটাল, 2 নাম্বার ক্যালকুলেশন স্যাক্রিফাইস রেশিও, 3 নাম্বার ক্যালকুলেশন নিউ রেশিও, 4 নাম্বার ক্যালকুলেশন ডিস্ট্রিবিউশন অফ টোটাল ক্যাপিটাল। এই ওয়ার্কিং চারটা পার্টনারশিপ অ্যাকাউন্টের প্রত্যেকটা অঙ্কেই লাগবে তা কিন্তু নয়। এই চারটা ওয়ার্কিং তখনই লাগবে যখন ক্যাপিটাল অ্যাডজাস্টেড লেখা থাকবে, অথবা নিউ প্রফিট রেশিও লেখা থাকবে, অথবা নিউ প্রফিট শেয়ারিং রেশিও লেখা থাকবে, অথবা দেয়ার ক্যাপিটাল অন নিউ রেশিও কথাটি বলা থাকবে। তাহলে এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমটা হলো ক্যাপিটাল অ্যাডজাস্টেড, 2 নাম্বারটা নিউ প্রফিট রেশিও, 3 নাম্বার নিউ প্রফিট শেয়ারিং রেশিও, এবং 4 নাম্বারটা হলো দেয়ার ক্যাপিটাল অন নিউ রেশিও। তার মানে এই চারটা শব্দের মধ্য থেকে যে কোনো একটা শব্দ যদি ওই প্রশ্নে দেখেন আপনি, তখনই আপনাকে বুঝতে হবে যে আমাদের অঙ্কটা শুরু করতে গেলে চারটা গুরুত্বপূর্ণ ওয়ার্কিংসের দরকার হবে। এই চারটা গুরুত্বপূর্ণ ওয়ার্কিংসের মধ্যে কি কি থাকবে? টোটাল ক্যাপিটাল থাকবে, স্যাক্রিফাইস রেশিও থাকবে, নিউ রেশিও থাকবে, এবং ক্যালকুলেশন ডিস্ট্রিবিউশন অফ টোটাল ক্যাপিটাল। এই চারটা ওয়ার্কিং যথাযথভাবে সম্পাদন করে তারপরে কিন্তু আপনাকে অঙ্কটা শুরু করতে হবে প্রিয় বন্ধুরা। তাহলে আমরা জেনে গেছি যে পার্টনারশিপের প্রতিটি অঙ্কেই কিন্তু ওয়ার্কিং লাগবে না। কখন লাগবে? যে চারটা বিষয় আমি বোর্ডে আপনাদের জন্য লিখে দিয়েছিলাম, এই চারটি বিষয়ের মধ্যে যে কোনো একটি নামও যদি সেই প্রশ্নে দেওয়া থাকে, তখনই বুঝতে হবে যে আমাদের চারটা গুরুত্বপূর্ণ ওয়ার্কিং সমাধান করে তারপরে আপনাকে অঙ্কে যেতে হবে। এর আগে কিন্তু অঙ্কে যাওয়া যাবে না। তাহলে এখন আমি ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ এই ওয়ার্কিং চারটার ব্যাখ্যা। তাহলে 1 নাম্বারটা ছিল আমাদের ক্যালকুলেশন, 1 নাম্বারটা ছিল আমাদের ক্যালকুলেশন টোটাল ক্যাপিটাল। এর ব্যাখ্যাটা আমি আপনাকে লিখে দিচ্ছি। ইহা মূলত কারবারের মোট মূলধন। ইহা মূলত কারবারের মোট মূলধন হবে। ইহা মূলত কারবারের মোট মূলধন হবে। ইহা মূলত কারবারের মোট মূলধন হবে। নতুন অংশীদার কর্তৃক আনীত মূলধনকে তাহলে ইহা মূলত কারবারের মোট মূলধন, নতুন অংশীদার কর্তৃক আনীত মূলধনকে তার ওই অনুপাতের মাধ্যমে সমন্বয় করে, তার ওই অনুপাতের মাধ্যমে সমন্বয় করে, তারই মাধ্যমে সমন্বয় করে এই মোট মূলধন নির্ণয় করা হয়। এই মোট মূলধন নির্ণয় করা হয়। তাহলে বলা হলো যে ইহা মূলত কারবারের মোট মূলধন, নতুন অংশীদার কর্তৃক আনীত মূলধনকে
তারই অনুপাতের মাধ্যমে সমন্বয় করে এই মোট মূলধন নির্ণয় করতে হবে। এখানে যদি আমি বলতে চাই যে নতুন অংশীদার হ্যাঁ 3/1 অংশের জন্য মূলধন এনেছে 10,000 টাকা। তাহলে বলা হলো, একটা উদাহরণ আমি তুলে ধরতেছি আপনাদের মাঝে, যে নতুন অংশীদার 3/1 অর্থাৎ 3/1 অংশের জন্য সে মূলধন এনেছে কত? 10,000। তাহলে এই ক্ষেত্রে যদি আপনি মোট মূলধন নির্ণয় করতে চান, তখন আপনাকে লিখতে হবে হোয়েন ব্রিংস 1/3 শেয়ার, দেন ক্যাপিটাল 10,000 টাকা। তাহলে এখানে লিখবেন টোটাল ক্যাপিটাল, তখন শুধুমাত্র অনুপাতটা আপনার কি হবে? লবটা হর হবে, হরটা লব হবে। মনে রাখবেন, এটা যদি গুণন করি তাহলে 3 × 30,000 টাকা, এটাই হবে আমার মোট মূলধন। তাহলে মোট মূলধন কিভাবে পেলাম? নতুন অংশীদার যে পরিমাণ মূলধন এনেছে এবং যত অংশের জন্য এনেছে, তাহলে তত অংশের জন্য কত, অতএব টোটাল কত। সেই ক্ষেত্রে মনে রাখবেন অনুপাতটা লব এবং হরটা তখন লব হবে, লবটা তখন হর হবে। তাহলেই কিন্তু এই অনুপাতের ডিস্ট্রিবিউশনটা হয়ে যাবে। আর এইভাবেই আমাদের টোটাল ক্যাপিটাল নির্ধারণ করতে হবে। প্রিয় বন্ধুরা, আমি নিয়ে যাচ্ছি আপনাদের 2 নাম্বার বিষয়টি। 2 নাম্বার বিষয়টি হলো স্যাক্রিফাইস রেশিও। এইখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, স্যাক্রিফাইস রেশিও আবার কি বা কেন? স্যাক্রিফাইস রেশিওটা হলো মূলত যে পুরাতন অংশীদাররা যে নতুন অংশীদারকে কারবারে নিচ্ছে, কি পরিমাণ সুযোগ সুবিধা দিচ্ছে বা কি পরিমাণ সুযোগ সুবিধা তারা পাচ্ছে, নতুনে পাচ্ছে বা পুরাতনে পাচ্ছে, এই সুযোগ সুবিধাটাকে এখানে আসলে আমরা স্যাক্রিফাইস রেশিও অর্থে মূল্যায়ন করে থাকি। তাহলে আমাদের 2 নাম্বার ওয়ার্কিংটা হবে আমার ক্যালকুলেশন, 2 নাম্বার ওয়ার্কিংটা হবে আমার ক্যালকুলেশন স্যাক্রিফাইস রেশিও। এটা আপনি কিভাবে নির্ণয় করবেন সেটা আমি লিখে দিচ্ছি। কারবারের মোট অংশকে 1 মনে করে, কারবারের মোট অংশকে 1 মনে করে সেখান থেকে নতুন অংশীদারের অংশ বাদ দিলেই নতুন অংশীদারের অংশ বাদ দিলেই এই স্যাক্রিফাইস রেশিও পাওয়া যাবে। এই স্যাক্রিফাইস রেশিও, তাহলে কি লিখেছি আমরা? কারবারের মোট অংশকে 1 মনে করে সেখান থেকে নতুন অংশীদারের অংশ বাদ দিলেই এই স্যাক্রিফাইস রেশিও পাওয়া যাবে। তাহলে যা লিখেছি আমি, কারবারের মোট অংশকে 1 মনে করে সেখান থেকে নতুন অংশীদারের অংশ বাদ দিলেই এই স্যাক্রিফাইস রেশিও পাওয়া যাবে। এই স্যাক্রিফাইস রেশিও শুধুমাত্র পুরাতন অংশীদারদের জন্য বরাদ্দ থাকবে। শুধুমাত্র পুরাতন অংশীদারদের জন্য বরাদ্দ থাকবে। যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কারবারের মোট অংশকে 1 মনে করে
সেখান থেকে নতুন অংশীদারের অংশ বাদ দিলেই এই স্যাক্রিফাইস রেশিও পাওয়া যাবে। এই স্যাক্রিফাইস রেশিও শুধুমাত্র পুরাতন অংশীদারদের জন্য বরাদ্দ থাকবে, অর্থাৎ কারবারের পুরাতন অংশীদারবৃন্দ যদি নতুন অংশীদারকে স্যাক্রিফাইস না করে তাহলে কিন্তু নতুন অংশীদার এসে কারবারে ব্যবসা করতে পারবে না বা পুরাতনদের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে না। এই কারণেই বলা হয়েছে এই স্যাক্রিফাইসটা শুধুমাত্র পুরাতন অংশীদাররাই করবে। কাকে করবে? নতুন অংশীদারকে স্যাক্রিফাইস করবে। কারা? পুরাতনেরা। অর্থাৎ যারা আগে থেকে ব্যবসা বাণিজ্য করতেছিল তাদেরকে পুরাতন অংশীদার বলে, আর যিনি নতুন করে কারবারে অ্যাড হচ্ছেন তাকে আমাদের নতুন অংশীদার বলে। তাহলে পুরাতন অংশীদার এবং নতুন অংশীদারের যে ব্যাপারটা আছে সেটা হলো পুরাতনরা যদি স্যাক্রিফাইস না করে তাহলে নতুন জন এসে কিন্তু ব্যবসায় ফায়দা অর্জন করতে পারবে না বা ব্যবসায় এসে সে টিকে থাকতে পারবে না বা পুরাতনদের সাথে কিন্তু খাপ খাওয়াতে পারবে না। এই কারণেই বলা হয়েছে পুরাতনরা অবশ্যই স্যাক্রিফাইস করবে। কাকে? নতুনকে। এই কারণেই বলা হলো যে এই স্যাক্রিফাইস রেশিও শুধুমাত্র পুরাতনদের জন্যই বরাদ্দ থাকবে। এখন আমি যাচ্ছি 3 নাম্বার, সেটা হলো ক্যালকুলেশন নিউ রেশিও। নিউ রেশিওর ব্যাখ্যা তেমন নেই। নিউ রেশিও শুধুমাত্র একটি সূত্র, তা হলো ওল্ড রেশিও গুণন স্যাক্রিফাইস রেশিও। ওল্ড রেশিও গুণন স্যাক্রিফাইস রেশিও, অর্থাৎ নতুন অংশীদার কারবারে আসার পূর্বে যে অনুপাতটা ছিল সেটাই কিন্তু মূলত পুরাতন অনুপাত। অর্থাৎ যে পুরাতন অনুপাতে পুরাতনরা লাভ লোকসান বন্টন করেছে বা অন্যান্য সুযোগ সুবিধা তারা বন্টন করে নিয়েছে, অর্থাৎ লাভ লোকসান থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো যে অনুপাতের মাধ্যমে বন্টন করেছিল সেই অনুপাতটাই কিন্তু মূলত ওল্ড রেশিও। তাহলে সেই ওল্ড রেশিওর সাথে স্যাক্রিফাইস রেশিও যদি গুণন করা যায় তাহলেই কিন্তু নিউ রেশিও পাওয়া যায়। আমি নিয়ে যাচ্ছি আপনাদের 4র্থ নাম্বার ব্যাখ্যা। তাহলে 4র্থ নাম্বার ব্যাখ্যাটি হলো আমাদের ক্যালকুলেশন ডিস্ট্রিবিউশন অফ টোটাল ক্যাপিটাল। ক্যালকুলেশন ডিস্ট্রিবিউশন অফ টোটাল ক্যাপিটাল। ক্যালকুলেশন ডিস্ট্রিবিউশন অফ টোটাল ক্যাপিটাল 1 নং ওয়ার্কিং এর মাধ্যমে 1 নং ওয়ার্কিংস এর মাধ্যমে 1 নং ওয়ার্কিংস এর মাধ্যমে প্রাপ্ত টোটাল ক্যাপিটালকে 1 নং ওয়ার্কিংস এর মাধ্যমে প্রাপ্ত টোটাল ক্যাপিটালকে 3 নং ওয়ার্কিংসে 3 নং ওয়ার্কিংসের মাধ্যমে প্রাপ্ত নিউ রেশিও দ্বারা প্রাপ্ত নিউ রেশিও দ্বারা সকল অংশীদারদের মাঝে বন্টন করতে হবে। সকল অংশীদারদের মাঝে বন্টন করতে হবে। সকল অংশীদার বলতে কিন্তু আমরা বুঝি যে নতুন অংশীদার এবং পুরাতন অংশীদার, নতুন এবং পুরাতন মিলেই কিন্তু সকল অংশীদার। সেটি বলা হলো যে প্রাপ্ত নিউ রেশিও দ্বারা সকল অংশীদারদের মাঝে বন্টন করতে হবে। বন্টিত ক্যাপিটাল সর্বদাই ব্যালেন্স সিডি শিরোনামে এই বন্টিত ক্যাপিটাল সর্বদাই ব্যালেন্স সিডি শিরোনামে ক্যাপিটাল
ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট পাশে বসাতে হবে, ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট পাশে বসাতে হবে, ডেবিট পাশে বসাতে হবে। তাহলে যে কথাটি ব্যাখ্যা করলাম আমি, যে 1 নাম্বার ওয়ার্কিংস মানে 1 নাম্বার ওয়ার্কিংসের মাধ্যমে যে মোট মূলধনটা পেয়েছি, টোটাল ক্যাপিটালটা পেয়েছি, সেই টোটাল ক্যাপিটালকেই মূলত নিউ রেশিওর সাহায্যে বা নিউ রেশিও দ্বারা নতুন এবং পুরাতন সকল অংশীদারদের মাঝে বন্টন করতে হবে। সেই বন্টিত ক্যাপিটালটা পরবর্তীতে ব্যালেন্স শিটের শিরোনামে ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট পাশে বসাতে হবে। অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্ট নামের যে লেজারটি আমি করব, সেই লেজারটাই কিন্তু মূলত লেজারের ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড হবে। সেই ক্ষেত্রে কিন্তু ডেবিট সাইডের যে অপশনটা আছে, এই ডেবিট সাইডের অপশনের মধ্যে ডেবিট পাশেই অর্থাৎ সর্বশেষ শিরোনাম হিসাবে ব্যালেন্স সিডি শিরোনামে বসাতে হবে। তাহলে ব্যালেন্স সিডি শিরোনামে বসালেই এই ক্যাপিটাল ডিস্ট্রিবিউশনের সার্থকতা চলে আসবে। এখন আপনারা কিন্তু জাবেদার ছকটা জানেন, আমি জাবেদার ছকটা দেখাচ্ছি না। তাহলে রিভলিউশন অ্যাকাউন্ট আপনি কিভাবে করবেন, অর্থাৎ রিভলিউশন অ্যাকাউন্টটা কিন্তু মূলত একটি অ্যাকাউন্ট মানেই তো খতিয়ান, যেটা আমি আগেই বলেছি। তাহলে এইখানে কিন্তু আপনি রিভলিউশন অ্যাকাউন্টের একটি ছক করবেন, এটা টি ছকের খতিয়ান বলা হয়। এই টি ছকের খতিয়ানটা করতে গেলে কিন্তু আপনাকে বাম পাশে লিখতে হবে ডেবিট, ডেবিটটা বানান করেই লিখবেন, ডিআর সিআর ব্যবহার করবেন না। এবং ডাইন পাশে লিখবেন আপনি ক্রেডিট, ডেবিট এবং ক্রেডিট লেখার পরে এখানে যদি আপনি অ্যাকাউন্ট টাইটেলস লেখেন তাও হবে, যদি ডিটেলস লেখেন তাও হবে, যদি পার্টিকুলার্স লিখেন কোনো সমস্যা নাই। তা আমি পার্টিকুলার শব্দটি ব্যবহার করেছি। তাহলে পার্টিকুলার্স অ্যামাউন্ট টাকা, আর এখানে হলো আমার লাইবিলিটিস অ্যামাউন্ট টাকা, সরি এখানেও পার্টিকুলার শব্দটি বসবে। আমরা আগেই বলেছি যদি এখানে আপনি পার্টিকুলার্স লিখেন তাও হবে, ডিটেলস লিখলেও হবে, অ্যাকাউন্ট টাইটেলস লিখলেও হবে, যেটা আপনার সুবিধা সেটি আপনি ব্যবহার করবেন, সমস্যা নাই। তাহলে রিভলিউশন অ্যাকাউন্ট আমি যে ছকটি আর্ট করেছিলাম সে ছকটির নাম ছিল মূলত রিভলিউশন অ্যাকাউন্ট, আর জাবেদা ছিল 1 নাম্বার সিরিয়াল। জাবেদার ছক কিন্তু আপনারা জানেন 5 কলামের ছক হয়। প্রথমটা বাম পাশে ডেট, তারপরে অ্যাকাউন্ট টাইটেলস, তারপরে এলএফ, তারপরে ডেবিট টাকা এবং সর্বশেষ 5 কলাম হলো ক্রেডিট টাকা। সেটি কিন্তু আপনাদের জানা আছে। রিভলিউশন অ্যাকাউন্টটা আমরা টি ছকে করব, তবে এটা যদি চলমান জের ছকে করতে চান তাহলে কিন্তু সমস্যা হবে। এই কারণেই আমি ছকটা আপনাদের দেখালাম, এই ছকটাকে টি ছক বলা হয়। তাহলে টি ছকের মাধ্যমে আমি রিভলিউশন নামের যে লেজারটি আছে সেটি আমি করে দেখাবো। এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কিভাবে করবেন, কি ছকটি রয়েছে সেটি দেখেন। তাহলে এখন আমি যেটি দেখাচ্ছি আপনাদের সেটি হলো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ছকটা একটু মোটামুটি বড় হবে, কারণ বাম পাশে বা ডাইন পাশে আমাদের পার্টনার্সদের নাম লিখতে হবে। এই কারণে এটা ছকটা একটু তুলনামূলকভাবে বড় হবে, অর্থাৎ রিভলিউশন অ্যাকাউন্টের চেয়ে একটু হলেও বড় হবে। তাহলে সেটি আপনারা খেয়াল করে বিবেচনা করে ছকটা আপনারা ব্যবহার করবেন। আমি ধরে নিয়েছি যে আজকে 3 জন অংশীদার ছিল, তার মধ্যে 2 জন হলো পুরাতন, 1 জন হলো নতুন। তাহলে এটা যেহেতু একটি লেজার, তো লেজার এটাও যেহেতু আমি টি ছকে করতে যাচ্ছি, তাহলে বাম পাশে ডেবিট এবং ডাইন পাশে কিন্তু আপনাকে ক্রেডিট শব্দটি লিখতে হবে। তো ডেবিট এবং ক্রেডিট লেখার পরে এখানে যদি আপনি ডিটেলস লেখেন তাও হবে, যদি অ্যাকাউন্ট টাইটেলস লেখেন তাও হবে, যদি পার্টিকুলার্স লিখেন কোনো সমস্যা নাই। তাহলে আমি আজকে এখানে পার্টনার্সদের নাম কিন্তু এবিসি ব্যবহার করেছি। তবে আপনারা যে সবসময় এবিসি ব্যবহার করবেন তা কিন্তু নয়। এটা কিন্তু প্রশ্নের ভিতরে যে অংশীদারদের নামটা দেওয়া হয়েছে, অর্থাৎ যে নামেই দেওয়া থাকুক না কেন সেই নামেরই কিন্তু আপনি নামটা এখানে লিখবেন। তো প্রিয় বন্ধুরা, এইখানে কিন্তু আমরা আগেই বলেছি 3 জন অংশীদারদের যদি আমার রিটায়ারমেন্টের অঙ্ক করি তাহলে 3 জনেই কিন্তু আমাদের সিরিয়াল হবে। আর যদি আমাদের এইখানে দেখা গেল যে অ্যাডমিশন করে থাকি, অ্যাডমিশন যদি করি তাহলে কিন্তু সেখানে আমার
অবশ্যই এইখানে পুরাতন এবং নতুনের একটা ব্যাপার থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমি নতুনের জন্য একটি ঘর এবং পুরাতন যে কয়জন থাকবে সেই কয়জনের জন্য একটি করে ঘর আমরা এখানে আর্ট করার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। এই লেজারটার নাম ছিল কিন্তু মূলত পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে আমি কিন্তু প্রথম দিকেই বলেছিলাম, যখন কোনো নামের সাথে অ্যাকাউন্ট শব্দটা লেখা থাকে, যখন কোনো নামের সাথে অ্যাকাউন্ট কথাটি লেখা থাকে, তখন কিন্তু সেটা লেজার হয়ে যায়, খতিয়ান হয়ে যায়। আর খতিয়ানগুলো কিন্তু জাবেদার উপর ডিপেন্ড করে। তবে একটি কথা গুরুত্ব দিয়া মনে রাখবেন, এটা যেহেতু ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটালের কিন্তু একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, ক্যাপিটালেরও কিন্তু একটা নিজস্ব ধর্ম আছে। সেই ক্যাপিটালের ধর্মটা কি? এটা সর্বদাই ক্রেডিট দিকে বসা। তাহলে ক্রেডিট দিকে বসাইতে গেলে আপনাকে ক্রেডিট দিকে লিখতে হবে ব্যালেন্স বিডি। এই ব্যালেন্স বিডিটা কিন্তু মূলত ক্যাপিটালের ব্যালেন্স। এই ক্যাপিটালের ব্যালেন্সটা কিন্তু নতুন জনের নামে থাকবে না, এটা শুধুমাত্র পুরাতনদের নামে থাকবে। অর্থাৎ ব্যালেন্স শিটের ভিতরে যে ক্যাপিটাল ব্যালেন্সটা দেওয়া হয়েছে, এই ব্যালেন্সটাই কিন্তু আমাদের ব্যালেন্স বিডি শিরোনামে বসাতে হবে প্রিয় বন্ধুরা। তারপরে লেজারের বৈশিষ্ট্য যেটা আছে, যে যখন যার লেজার করা হয় বা যখন যার খতিয়ান করা হয়, তখন সেটি জাবেদার যে পাশে থাকবে, টাকাটি আমাদের সেই পাশে বসাতে হবে, নাম হবে তার বিপরীত। আরেকবার বলি, লেজারের বৈশিষ্ট্য হলো, যখন যার খতিয়ান করা হয় তখন সেটি জাবেদার যে পাশে থাকবে, টাকাটি আমাদের সেই পাশেই বসাতে হবে, কিন্তু নাম লিখতে হবে তার বিপরীত। আরেকবার বলি, যখন যার খতিয়ান করা হয় তখন সেটি জাবেদার যে পাশে থাকবে, টাকাটি আমাদের সেই পাশেই বসাতে হবে, কিন্তু নামটি লিখতে হবে তার বিপরীত। তাহলে সেই ধর্ম বা বৈশিষ্ট্যকে অবলম্বন করে আপনাকে পার্টনার্স ক্যাপিটাল নামের একটি লেজার আপনাকে করে ফেলতে হবে। এখন আমি যাচ্ছি আপনাদের চতুর্থ নাম্বার যে ছকটি, যেটি আমি দিয়েছিলাম ব্যালেন্স শিট করতে বলা হয়। অর্থাৎ পার্টনারশিপে রিটায়ারমেন্ট করি আর হলো অ্যাডমিশন করি, আমাদের কিন্তু এই চারটা জিনিস হলো করণীয়। প্রথমটা হলো জার্নাল, দ্বিতীয়টা রিভলিউশন অ্যাকাউন্ট, 3 নাম্বার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং চতুর্থ নাম্বার বিষয়টার নাম কিন্তু ব্যালেন্স শিট। তাহলে আমরা ব্যালেন্স শিট করব, এটাও টি কলামের ব্যালেন্স শিট, অর্থাৎ ব্রিটিশ সিস্টেমে। এই ব্যালেন্স শিটটাও কিন্তু আমাদের ব্রিটিশ সিস্টেমে করতে হবে। আমেরিকান সিস্টেমে করলেও সমস্যা নাই, তবে ব্রিটিশ সিস্টেমেই এটির নিয়ম। তাহলে ব্রিটিশ সিস্টেমে আপনি এই ব্যালেন্স শিটটা করে ফেলবেন। এখানে আপনি লিখবেন ব্যালেন্স শিট। তাহলে ব্যালেন্স শিটের সাইড বিবেচনা হয় না, ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড হয় না। আপনি যে কোনো এক পাশে লিখবেন অ্যাসেটস এবং এক পাশে লিখবেন লাইবিলিটিস। আমি বাম পাশে দিলাম অ্যাসেটস, বাম পাশে দিলাম অ্যাসেটস অ্যামাউন্ট টাকা, এবং ডাইন পাশে আমি ব্যবহার করব লাইবিলিটিস অ্যামাউন্ট টাকা। তবে আপনি যদি বাম পাশে লাইবিলিটিস দেন ভুল কিন্তু হবে না। তাহলে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস যে কোনো সাইটেই আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। ডেবিট দিকে দেন আর ক্রেডিট দিকে দেন, এটা কিন্তু আমাদের ব্যালেন্স শিটে কোনোদিন ডেবিট ক্রেডিট বিশ্লেষিত হয় না। অর্থাৎ এখানে ব্যালেন্স শিট সর্বদাই সম্পদ এবং দায়গুলোকে নিয়ে রচনা করা হয়। তাহলে সম্পদের সিরিয়াল এবং দায়ের সিরিয়ালগুলো আপনি পর্যায়ক্রমে লিখবেন। তবে এই ক্ষেত্রে একটা কথা গুরুত্বপূর্ণ, যদি কোনো সম্পদ বৃদ্ধি পায় সেই সম্পদটা ইনার কলামে লিখে যোগ বিয়োগ করে আউটার কলামে দিতে হবে। আবার যদি কোনো দায় হ্রাস বৃদ্ধি ঘটে, সেটাও কিন্তু ইনার কলামে লিখে হ্রাস বৃদ্ধিটা অর্থাৎ যোগ বিয়োগটা আপনাকে করে দিতে হবে। আমি আরেকবার কথাটি বলি, দেখা গেল এখানে যে সমস্ত সম্পদের উপাদানগুলো আছে, প্রতিটি উপাদানই কিন্তু অ্যাডজাস্টমেন্ট আছে তা কিন্তু নয়। যে সমস্ত উপাদানগুলোর অ্যাডজাস্টমেন্ট আছে সেগুলো আমি ইনার কলামে লিখে যোগ বিয়োগ করে আউটার কলামে দিব। আর যাদের কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, ইনক্রিজ ডিক্রিজ নাই, বৃদ্ধি বা হ্রাস নাই, তাহলে সেই অ্যামাউন্টটা কিন্তু আমি সরাসরি বসিয়ে দিব। ঠিক দায় পাশেও কিন্তু ঠিক সেম হবে। যদি কোনো দায়ের অ্যাডজাস্টমেন্ট থাকে বা ইনক্রিজ বা ডিক্রিজ কোনো অপশন থাকে, তাহলে সেটা ইনার কলামে লিখে যোগ বিয়োগ করে আউটারে দিব। আর যদি তার কারো ব্যাপারে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট না থাকে বা ইনক্রিজ ডিক্রিজ না ঘটে থাকে, তাহলে ব্যালেন্সটাকে সরাসরি আমি অ্যামাউন্টের ঘরে বসিয়ে দিব। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, ইনক্রিজ করে ডিক্রিজ করে কম বেশি করে বাম পাশে বা ডাইন পাশে অ্যাসেটস পাশে বা লাইবিলিটিস পাশে বসানোর মাধ্যমে অ্যাসেটসের যোগফল যত হবে লাইবিলিটিসের যোগফলও কিন্তু ততই হবে। যখন অ্যাসেটসের যোগফল এবং লাইবিলিটিসের যোগফলটা মিলে যাবে, তখনই কিন্তু আমাদের এই ব্যালেন্স শিটটা প্রমাণিত হয়ে যাবে। আর যখন ব্যালেন্স শিটে দুই সাইড মিলে যায়, অঙ্কটাও কিন্তু প্রমাণ হয়ে যায়। অর্থাৎ অঙ্কটা আপনার হলো কি হলো না পরীক্ষার হলেই আপনি শিওর হয়ে যাবেন। যদি দুই সাইড টাকা মিলে যায় তাহলে অঙ্কটা হয়েছে, আর দুই সাইড যদি না মিলে তাহলে আপনি অবশ্যই যোগ বিয়োগটা পুনরায় আপনি পরীক্ষা নিরীক্ষা করবেন। কথা ঠিক আছে? তো এখন আসেন,
এখানে যে কথাটি আমি একটি কথা বলতে চাই, এখানে ক্যাশটা নিয়ে একটু আপনাদের সমস্যা হয়। ক্যাশের ব্যাপারটা মনে রাখতে হবে আপনাকে, ক্যাশের ব্যাপারটা আপনাকে মনে রাখতে হবে যে ক্যাশ কিন্তু একটা ব্যালেন্স শিটের ভিতরে আগে থেকেই দেওয়া থাকবে। যে ক্যাশটা ব্যালেন্স শিটের ভিতরে আগেই দেওয়া থাকবে সেটি ইনার কলামে ব্র্যাকেটের ভিতরে ইনার কলামে লেখার পর জাবেদা বিশ্লেষণ করে দেখবেন যে কয়েকটি ক্যাশ জাবেদায় ডেবিট আছে সেই ডেবিটগুলো এই ক্যাশের সাথে যোগ হবে, আর যতগুলো ক্যাশ আমাদের জাবেদায় ক্রেডিট দিকে আছে এটা কিন্তু এখান থেকে বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ ক্যাশটা সর্বদাই ইনার কলামে লেখার পর যতগুলো ক্যাশ জাবেদার ডেবিট দিকে আছে সবগুলো ক্যাশ যোগ হবে, এবং যতগুলো ক্যাশ জাবেদার ক্রেডিট দিকে আছে সবগুলো ক্যাশ কিন্তু বিয়োগ করতে হবে। তবে হ্যাঁ, আপনি ক্যাশের জন্য এক্সট্রাভাবে একটা লেজার দেখাতে পারেন এবং সেই ক্যাশের লেজারের প্রাপ্ত ব্যালেন্সটা এখানে সরাসরি দেখাতে পারেন, কিন্তু সেটা দেখানোর দরকার নাই। এ যুগের যে বইগুলো, ইদানিং যে বইগুলো বাজারে এসেছে সেগুলোতে কিছু কিছু বইয়ে দেখা যাচ্ছে বা সমাধানে দেখা যাচ্ছে তারা ক্যাশ নামের একটি লেজার খুলে থাকেন, আবার কেউ কেউ কিন্তু এইভাবে দেখাচ্ছেন। তো এইভাবে যদি দেখাই এটাই বরং বেটার হয় যে ক্যাশটা সর্বদাই ইনার কলামে লেখানোর পর যতগুলো ক্যাশ জার্নালে ডেবিট দিকে থাকবে সবগুলো ক্যাশ আমাদের যোগ হবে, এবং যতগুলো ক্যাশ আমাদের ক্রেডিট দিকে থাকবে সবগুলো ক্যাশ কিন্তু আমাদের বিয়োগ হয়ে যাবে। তাহলে যোগ বিয়োগটা খুব ভালো করে করব, সম্পদের যোগ বিয়োগগুলো ভালো করে করব, এবং দায় পাশের যোগ বিয়োগগুলোও কিন্তু আমরা অত্যন্ত মজবুত করে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা করব, যেন একবারেই অঙ্কটা আমরা মিলাতে পারি। আর যখনই একবারে অঙ্কটা মিলাতে পারবো অন্য অঙ্কের জন্য আমরা উৎসাহিত হতে পারবো। আর এই অঙ্কটাই যদি ভুল করে বসে থাকেন তাহলে পরের অঙ্কগুলোতে আপনার সমস্যা হতেই পারে। এই কারণেই যখন যোগ বিয়োগগুলো করবেন, অঙ্কটা সমাধান করবেন, অত্যন্ত ঠান্ডা মাথায় এই সমস্যার সমাধানগুলো করবেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আলোচনা করলাম আপনাদের পার্টনারশিপ অ্যাকাউন্টের লেকচার নাম্বার 2। এর পরবর্তীতে আমি আপনাদের মাঝে হাজির হব অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে, সালের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে নাগাদ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। আল্লাহ হাফেজ।